তো আমাকে, তাই না তোমরা? জি ম্যাডাম, শুনতে পাচ্ছি ম্যাম। কার্ডিওভাস্কুলার সিস্টেমে আবারও রিপিটেশন হচ্ছে, আসলে কথাগুলো একই জিনিস। সেটা হলো আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমে গুরুত্বপূর্ণ যে টপিক গুলো পড়বো সেটা আগে শুনি। তার মধ্যে কনজেনিটাল হার্ট ডিজিজে আসলে বেশি গুরুত্বপূর্ণ, তার মধ্যে কোনটা কোনটা গুরুত্বপূর্ণ আমরা পড়ে ফেলবো। কনজেনিটাল হার্ট ডিজিজ আর হার্ট ফেলিউরের ওপরই সাধারণত প্রশ্ন থাকে, আর তেমন কিছু থাকে না। এখন কথা হচ্ছে হার্ট ফেলিউর তো আমরা পড়বই। কনজেনিটাল হার্ট ডিজিজের মধ্যে কমনেস্ট যে প্রশ্নটা থাকে বিশেষ করে এমসিকিউতে, সেটা পারা যাবে যদি তোমরা ক্লাসিফিকেশন অফ কনজেনিটাল হার্ট ডিজিজটা পড়ো। খুবই সুন্দর করে একেবারে, মানে এটা মাথার ভিতরে ঢুকায় রাখতে হবে। মুশকিল হচ্ছে যে ক্লাসিফিকেশন অফ কনজেনিটাল হার্ট ডিজিজের মতন সহজ একটা প্রশ্ন আমরা যদি জিজ্ঞেস করি যে টেট্রালজি অফ ফ্যালার্স কি ধরনের হার্ট ডিজিজ, বা ভিএসডি বা পিডিএ বা পালমোনারি স্টেনোসিস কি ধরনের হার্ট ডিজিজ, ভাইভা বোর্ডে যদি আমরা জিজ্ঞেস করি তখন কিন্তু তোমরা ভুলে যাও, বলতে পারো না। বা এমসিকিউতে যদি আসে যে ফলোইং আর দি সাইনোটিক কনজেনিটাল হার্ট ডিজিজেস, দেখা যায় যে যেটা সাইনোটিক সেটাকে এসাইনোটিক বলে ফেলো, আর যেটা এসাইনোটিক সেটাকে সাইনোটিক বলে ফেলো। মানে কনজেনিটাল হার্ট ডিজিজের ক্লাসিফিকেশনে কমন হার্ট ডিজিজ গুলো, কমন কনজেনিটাল ডিজিজ গুলো কিন্তু খুবই মনে রাখতে হবে, খুব ভালো করে মুখস্থ রাখতে হবে। তাহলে এসাইনোটিক কোনগুলি, যেগুলোতে সাইনোসিস হয় না? আচ্ছা, তাহলে সাইনোসিস হবে না এমন কোনগুলি? কিছু অ্যাবনর্মাল কমিউনিকেশন আর কিছু স্টেনোসিস। তাহলে পালমোনারি স্টেনোসিস, অ্যাওর্টিক স্টেনোসিস, ট্রাইকাসপিড স্টেনোসিস সবগুলো কিন্তু এসাইনোটিক। অ্যাট্রিসিয়া হলে আবার সাইনোটিক। অ্যাট্রিসিয়া মানে কোনো ক্যানালাইজেশন নাই, আর স্টেনোসিস মানে ক্যানালাইজেশন আছে কিন্তু একটু ন্যারো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এসাইনোটিক হার্ট ডিজিজ যদি বলি তাহলে কিছু স্টেনোসিস বলবো আর কিছু শান্ট বলবো। শান্ট গুলো কি কি কমনেস্ট তোমরা জানো? 1 নম্বর হচ্ছে ভিএসডি, 2 নম্বর হচ্ছে এএসডি, 3 নম্বর হচ্ছে পিডিএ। ভিএসডি, এএসডি, পিডিএ এটা নিশ্চয়ই তোমাদের ভুল হবে না। আর পালমোনারি স্টেনোসিস, অ্যাওর্টিক স্টেনোসিস, ট্রাইকাসপিড স্টেনোসিস, রিগারজিটেশন, এইগুলা বললেই হবে। তাহলে খুব ভালো করে মুখস্থ রাখতে হবে আমাদের এসাইনোটিক হার্ট ডিজিজ, যেটাতে সাইনোসিস হয় না, সেটা হচ্ছে পালমোনারি স্টেনোসিস। প্রথমে তো স্টেনোসিস বলবা না, প্রথমে বলবো ভিএসডি, এএসডি, পিডিএ, তিনটা একেবারে ঠোঁটস্থ থাকবে। আর হচ্ছে পালমোনারি স্টেনোসিস, অ্যাওর্টিক স্টেনোসিস, ট্রাইকাসপিড স্টেনোসিস, রিগারজিটেশন, এগুলো বললেই হবে। এটা গেল এসাইনোটিক, মানে সাইনোসিস যেখানে হয় না। ভিএসডি, এএসডি, পিডিএ একেবারে ভুল করা যাবে না। সাইনোটিক হার্ট ডিজিজ, সাইনোটিক হার্ট ডিজিজ মানে অক্সিজেনেটেড ব্লাড উইথ অক্সিজেনেটেড ব্লাড, যেমন যে সেখানে লেফট টু রাইট টু লেফট শান্ট হবে, ডান দিকের হার্ট থেকে বাঁ দিকের হার্টে ব্লাড চলে যাবে। অর্থাৎ রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামে ব্লাড যাবে কোনো লেভেলে, অথবা রাইট ভেন্ট্রিকেল থেকে লেফট ভেন্ট্রিকেলে ব্লাড চলে যাবে কোনো লেভেলে। এখন রাইট সাইড অফ দ্য হার্ট বলতে কি বুঝি আমরা? আমরা বুঝি সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকেল, আর হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক। রাইট সাইড অফ দ্য হার্ট মানে বড় ভেসেল। কোন তিনটা বড় ভেসেল? সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, পালমোনারি ট্রাঙ্ক। আর দুইটা চেম্বার, সেটা হচ্ছে রাইট ভেন্ট্রিকেল, রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকেল। এটা হচ্ছে রাইট সাইড অফ দ্য হার্ট। লেফট সাইড অফ দ্য হার্ট তাহলে কি হবে? হবে হবে পালমোনারি ভেইনস, হবে
লেফট অ্যাট্রিয়াম হবে লেফট ভেন্ট্রিকল। আচ্ছা, এখন এমন যদি হয় যে কোনো একটা কমিউনিকেশনে কোনো কারণে কোনো একটা অ্যাবনর্মাল পজিশনের কারণে অফ দি অ্যাবনর্মাল পজিশন অথবা অ্যাবনর্মাল প্লেসমেন্ট অফ দি ভেসেলের কারণে দেখা গেল যে পালমোনারি ট্রাঙ্ক অথবা সুপিরিয়র ভেনা কাভা গিয়ে ড্রেন করলো রাইট অ্যাট্রিয়ামে, তাহলেই তো তাহলেই তো যেটা হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড, পিওর অক্সিজেনেটেড ব্লাড, সেটার সাথে ইমপিওর ডিঅক্সিজেনেটেড ব্লাড মিশে যাবে, তখনই কিন্তু সাইনোটিক হার্ট ডিজিজ হবে। আর এখন পরীক্ষার আগে আগে কঠিন কথা না বলে সোজা কথা নামগুলো মুখস্থ করে ফেলবা। নাম তো 5টা টি আশা করি অনেকেরই মনে আছে। 1 নম্বর হচ্ছে টেট্রালজিয়া ফ্যালোটস, 2 নম্বর হচ্ছে ট্রাইকাসপিড অ্যাট্রেসিয়া, 3 নম্বর হচ্ছে টোটাল অ্যানোমালাস পালমোনারি ভেনাস ড্রেনেজ, আর 4 নম্বর হচ্ছে ট্রান্সপোজিশন অফ গ্রেট ভেসেলস, 5 নম্বর হচ্ছে ট্রাঙ্কাস আর্টেরিওসাস, তারপরে যদি 6 নম্বর বলতে চাও হাইপোপ্লাস্টিক লেফট হার্ট সিনড্রোম, অর্থাৎ লেফট হার্ট বলতে কিছু থাকে না। দেখা যায় যে সমস্ত ব্লাড রাইট হার্টে মিক্স হয়, রাইট হার্ট থেকেই দেখা যায় মিক্সিং হয়ে অ্যাওর্টা থেকে অ্যাওর্টার সাইডে চলে যায়, এবং তখন দেখা যায় যে মোট কথা যে পরিমাণ ব্লাড সিস্টেমে যাবার কথা সেটা যেতে পারে না, উল্টা মিক্সিং অথবা পিওর্ড ইমপিওর্ড অক্সিজেন মিশে তারপর ব্লাড সাপ্লাই যায়, তাও কম পরিমাণে। তাহলে আমরা আবার বলি, সাইনোটিক হার্ট ডিজিজের মধ্যে যেগুলো সেগুলো হচ্ছে টেট্রালজিয়া ফ্যালাস, টেট্রালজিয়া ফ্যালোটস, টোটাল টিএপিভিআর যেটাকে বলে টোটাল অ্যানোমালাস পালমোনারি ভেনাস ড্রেনেজ, টিজিএ যেটাকে বলে ট্রান্সপোজিশন অফ গ্রেট ভেসেলস, 3 নম্বর হচ্ছে 4 নম্বর হচ্ছে ট্রাঙ্কাস আর্টেরিওসাস, 5 নম্বর হচ্ছে ট্রাইকাসপিড অ্যাট্রেসিয়া। ট্রাইকাসপিড অ্যাট্রেসিয়া কথাটার মানে হচ্ছে রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের মধ্যে কোনো কমিউনিকেশন নাই। তো যত ব্লাড রাইট অ্যাট্রিয়ামে আসছে সুপিরিয়র ভেনা কাভা আর ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে, সব ব্লাড সব ব্লাড এসডি অথবা ফোরামেন ওভাল যেটা থাকে ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টামে, যে যে হচ্ছে ফোরামেন ওভাল থাকে, সেটা দিয়ে অক্সিজেনেট ডিঅক্সিজেনেটেড ব্লাড উইদাউট অক্সিজেন সেটা লেফট অ্যাট্রিয়ামে চলে যায়। লেফট অ্যাট্রিয়ামে বিশুদ্ধ রক্ত, লেফট এট্রিয়ামে পিওর অক্সিজেনেটেড ব্লাড পালমোনারি ট্রাঙ্ক দিয়ে আসছে, তাহলে পালমোনারি ট্রাঙ্কের ওই বিশুদ্ধ পিওর অক্সিজেনেটেড ব্লাডের সাথে রাইট অ্যাট্রিয়ামের ব্লাড, যেটা কিনা ক্যানট বি পাম্পড ইনটু দি রাইট ভেন্ট্রিকল, সেটা তাহলে লেফট অ্যাট্রিয়ামে চলে যাচ্ছে। তাহলে অক্সিজেনেটেড আর ডিঅক্সিজেনেটেড ব্লাডের মিক্সিং হলো, এবং এটাই লেফট ভেন্ট্রিকলে যাবে এবং অ্যাওর্টা দিয়ে সিস্টেমে যাবে, সো দ্য বেবি উইল বি সাইনোসড। আবার মনে করি সাইনোটিক হার্ট ডিজিজ। সাইনোটিক হার্ট ডিজিজ আমরা 5টাটি মনে রাখবো: টেট্রালজিয়া ফ্যালোস, ট্রাইকাসপিড অ্যাট্রেসিয়া, ট্রান্সপোজিশন অফ গ্রেট ভেসেল, টোটাল অ্যানোমালাস পালমোনারি ভেনাস ড্রেনেজ, ট্রাঙ্কাস আর্টেরিওসাস, শেষ। আর এসাইনোটিক হার্ট ডিজিজ কি কি? ভিএসডি, এএসডি, পিডিএ, পালমোনারি স্টেনোসিস, অ্যাওর্টিক স্টেনোসিস, ট্রাইকাসপিড অ্যাট্রেসিয়া, ট্রাইকাসপিড রিভেজিটেশন, যা যা আছে সব শেষ। এই যে ক্লাসিফিকেশনটা যদি মনে রাখো, তাহলে একটা এমসিকিউ কমন পড়বে, শিওর থাকো। কারণ এমসিকিউ তে ফলোইং আর দি কনজেনিটাল সাইনোটিক হার্ট ডিজিজেস এটা আসে, অথবা ফলোইং আর দি সাইনোটিক কনজেনিটাল হার্ট ডিজিজেস আসে। তখন তো খুঁজে বের করতে, মুখস্থ না থাকলে বের করতে পারবে না যে কোনটা সাইনোটিক কোনটা এসাইনোটিক। এসাইনোটিক হার্ট ডিজিজের মধ্যে সবচেয়ে কমন যে প্রশ্নটা করা রিটেনে বেশি আসে, দেখা যায় এসিকিউ প্রশ্ন রিটেনের একটা প্রবলেম আকারে আসে। ধরো 18 months old baby came to you with history of repeated respiratory tract infection. On examination, you found there is a pansystolic murmur on the precordium and the baby is having failure to thrive. And pansystolic murmur থাকলে তো আর কোনো কিছু বলার দরকার নেই। pansystolic murmur আছে,
মানে ইটস এ কেস অফ ভিএসডি। এরকম রিকারেন্ট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন এবং মারমার দেওয়া থাকলে বুঝে নিতে হবে যেটা সাধারণত সাইনোসিস থাকলে সাইনোসিসের কথা বলবে। এরকম প্রবলেম থাকলেই তোমাদেরকে মাথায় রাখতে হবে যে ইট ইজ এ সাইনোটিক হার্ট ডিজিজ এবং মোস্ট কমনলি ভিএসডি। ভিএসডি মানে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। এটার ক্লাসিফিকেশন আছে পেরিমেমব্রেনাস, মাসকুলার মেমব্রেনাস, দরকার নাই, আমরা শুধু ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টটুকু মনে রাখলেই হবে, গ্যাপ ইন দি ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। এখন কথা হলো যে এটাতে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে হিমোডাইনামিক্স যদি আমরা চিন্তা করি, চলে যায় মোমেন্টারিলি থেকেই অ্যাডমিট করার আগে স্ক্রিন থেকে সরে যাচ্ছে। আচ্ছা, তাহলে কোন দিক থেকে ব্লাড কোন দিকে যাবে? একটা ছিদ্র আছে, ব্লাড কি রাইট সাইড থেকে লেফট সাইডে যাবে না লেফট সাইড থেকে রাইট সাইডে আসবে? এবং রাইট সাইড থেকে লেফট সাইডে থাকলে ভালো না লেফট সাইড থেকে রাইট সাইডে আসলে ভালো? এটা তো তোমরা জানোই, যখনই রাইট সাইড থেকে ব্লাড লেফট সাইডে যাবে তখনই সাইনোসিস ডেভেলপ করবে, আর যখনই লেফট সাইড থেকে ব্লাড রাইট সাইডে আসবে তার মানে সাইনোসিস ডেভেলপ করবে না। এখন ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টে কি হয়? গ্যাপ আছে, আর রাইট ভেন্ট্রিকুলার প্রেসার কম, রাইট সাইড অফ দি হার্টের প্রেসার কম, লেফট সাইড অফ দি হার্টের প্রেসার বেশি। সুতরাং লেফট সাইড অফ দি হার্ট থেকে ব্লাড রাইট সাইড অফ দি হার্টে চলে আসে, তার মানে লেফট ভেন্ট্রিকল থেকে রাইট ভেন্ট্রিকলে ব্লাড চলে আসে। এখন দেখো ব্যাপারটা কি, অলরেডি রাইট ভেন্ট্রিকল ভরে আছে, এই যে ডাইলিটেশন ডায়াস্টল হলো, ডায়াস্টল হয়ে ট্রাইকাসপিড ভালভ দিয়ে রাইট অ্যাট্রিয়াম থেকে যতটুকু সিস্টেমের ব্লাড আসার কথা সেটা কিন্তু সিস্টেম থেকে রাইট ভেন্ট্রিকলে এসে লেফট ভেন্ট্রিকলে চলে আসছে। ধরে নিলাম আমরা এটা 100 ml, কথার খাতিরে ধরে নিলাম 100 ml। এই 100 ml ব্লাডই কিন্তু সার্কুলেশন থেকে লেফট অ্যাট্রিয়াম হয়ে লেফট ভেন্ট্রিকলে আসবে। এখন দেখো রাইট ভেন্ট্রিকলের ক্যাপাসিটি 100 ml, লেফট ভেন্ট্রিকলের ক্যাপাসিটি 100 ml। এই যে ছিদ্রটা থাকার কারণে ডিউ টু দ্যাট ডিফেক্ট ইন দি ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, সেখানে কিন্তু ব্লাড, as because left side of the heart এ pressure is high, left side of the heart থেকে right side of the heart এ blood চলে যাবে। ওই যে রাইট ভেন্ট্রিকুলার ক্যাপাসিটি তো তোমার মাত্র রাইট ভেন্ট্রিকলে, এটা লিখে আসো না, লিখে আসো, আমি সাইন দিব, আমি তো আছি, কে সাইন দেওয়ার দিবে তারপরে। আচ্ছা, রাইট ভেন্ট্রিকল অফ হার্টে প্রেসার, সরি, অলরেডি কিন্তু 100 ml ব্লাড আছে। এইবার লেফট ভেন্ট্রিকল থেকে ধরো 40 ml ব্লাড আবার চলে আসছে, অ্যাজ বিকজ লেফট ভেন্ট্রিকলের ব্লাড বেশি, সরি প্রেসার বেশি, কন্ট্রাক্টিলিটি বেশি লেফট ভেন্ট্রিকলে, তোমরা দেখছো একদম সার্কুলার টাইপের ওয়াল থাকে। তো এই যে এক্সট্রা অ্যামাউন্ট অফ 40 ml ব্লাড আসলো, রাইট ভেন্ট্রিকলের জন্য কিন্তু এটা কষ্টকর। তাহলে রাইট ভেন্ট্রিকল একদম উপচে যাচ্ছে, রাইট ভেন্ট্রিকলকে একটু বেশি বেশি কাজ করতে হচ্ছে টু পাম্প আউট দ্যাট ব্লাড ইনটু দি পালমোনারি ট্রাঙ্ক। এই যে রাইট ভেন্ট্রিকল বেশি বেশি পাম্প করতেছে, তার মানে দেয়ার ইজ ট্যাকিকার্ডিয়া। আর ট্যাকিকার্ডিয়া হলে কিন্তু দেখা যাবে যত ট্যাকিকার্ডিয়া হবে, যত ডাইলিটেশন অফ দি হার্ট, তত কিন্তু রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হবে। হাইপারট্রফি হতে হতে একটা সময় কিন্তু হার্ট ফেলিওর হবে। তাহলে এই বাচ্চাটার কিন্তু রিকারেন্ট কনজেস্টিভ হার্ট ফেলিওর হবে। সে প্রচুর পরিমাণে ব্লাড পাম্প করতে পারছে না, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে রাইট ভেন্ট্রিকল যখন খালি হবে তখন ভালো করে রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাড রাইট ভেন্ট্রিকলে আসতে পারবে ঠিকঠাক পরিমাণ। রাইট ভেন্ট্রিকল থেকে, রাইট অ্যাট্রিয়াম থেকে যতক্ষণই ব্লাড রাইট ভেন্ট্রিকলে আসার কথা সেটা তখনই আসতে পারবে যখন রাইট ভেন্ট্রিকলে স্পেস থাকবে। তো রাইট ভেন্ট্রিকল নিজেই উপচে আছে, তাহলে এই যে সিস্টেম থেকে যে ব্লাডটা আসলো এটা কিন্তু ঠিকঠাক মতো রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে পাম্প করতে পারবে না। তার মানে এবার রাইট কিন্তু উপচে যাচ্ছে, ওভারফ্লো হচ্ছে। এইটাই দেখা যায় যে ওভারফ্লো হয়ে ব্যাক প্রেসার হবে ইনটু দি সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভা। আর ইনফিরিয়র ভেনা কাভাতে ব্যাক প্রেসার হলেই কিন্তু দেয়ার ইজ
ভেনাস কনজেশন, এবং দেয়ার ইজ ভেনাস কনজেশন হবার জন্য হাইড্রোস্ট্যাটিক প্রেসারও বেড়ে যাবে। আর হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেড়ে গেলে কিন্তু জানো যে ইডিমা হয়, ক্যাপিলারি বা ব্লাড ভেসেলে হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেড়ে গেলে ইডিমা হতে পারে। তাহলে আমরা কিন্তু, এবং ইনফিরিয়র ভেনা কাভাতে এই রেজড হাইড্রোস্ট্যাটিক প্রেসারের জন্য এবং কনজেশনের জন্য দেখা যাবে লিভার কনজেস্টেড হয়ে যাচ্ছে, এনলার্জড টেন্ডার লিভার। তাহলে আমরা কিন্তু ভিএসডি তে হিমোডিনামিক্সটা অনেকখানি বুঝে ফেললাম কি কারণে হার্ট ফেলিওর হচ্ছে। আর হার্ট ফেলিওরের কম্পোনেন্ট গুলো এখানে একটু আবার বলে ফেলি আগে থাকতেই, 4টা কম্পোনেন্ট, এটা কিন্তু রিটেনে আসবে, এমসিকিউ তে আসবে। কি কি 4টা কম্পোনেন্ট? ট্যাকিকার্ডিয়া, ট্যাকিপনিয়া, কার্ডিওমেগালি, হেপাটোমেগালি। ট্যাকিকার্ডিয়া, ট্যাকিপনিয়া, কার্ডিওমেগালি, হেপাটোমেগালি আর দি 4 ইম্পর্টেন্ট কম্পোনেন্টস অফ হার্ট ফেলিওর। তাহলে হার্ট ফেলিওর কি কারণে, কিভাবে ব্লাড প্রেশার হয়ে হচ্ছে, এটা কিন্তু আমরা শিখলাম। এখন আমরা জানবো যে আর কি কি প্রবলেম হয় ভিএসডি তে। ভিএসডি তে as because there is pulmonary congestion, উনার ট্রাঙ্কের ক্যাপাসিটি 100 ml, রাইট ভেন্ট্রিকল কিন্তু 150 ml ব্লাড অলরেডি হ্যান্ডেল করে ফেলছে, সেটাকে সে ইজেক্ট করবে পালমোনারি ট্রাঙ্কে। পালমোনারি ট্রাঙ্কে যখনই ব্লাড বাড়বে, যখনই পালমোনারি ট্রাঙ্কে অনেক বেশি বেশি ব্লাড তুমি দিবা, তখনই তো এটা ক্যাপিলারিতে চলে যাবে, পালমোনারি ক্যাপিলারি, পালমোনারি ভাস্কুলার বেড। পালমোনারি ভাস্কুলার বেডে যদি বেশি বেশি ব্লাড জমে যায়, পালমোনারি কনজেশন, পালমোনারি কনজেশন হলেই তো হচ্ছে নিউমোনিয়া হবে বারবার। যেখানে পালমোনারি কনজেশন হবে সেখানেই কিন্তু রিকারেন্ট নিউমোনিয়া হবে, ঠিক আছে? এবং এই কন্ডিশনের কারণে দেখা যায় সার্কুলেটরি স্ট্যাটাসটাও কিন্তু ঠিক মতো মেনটেন হয় না, দেখা যায় ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হয়, এবং এই বাচ্চাগুলো বারবার রিকারেন্ট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়। আচ্ছা, তাহলে এই পর্যন্ত যদি আমরা বলি যে কমপ্লিকেশনস অফ ভিএসডি কি কি হবে, প্রথম কথা হচ্ছে রেস্টলেস, সরি, এক্সারশনাল ডিসনিয়া। এক্সারশনাল ডিসনিয়া মানে কি? এক্সারসাইজ ইনটলারেন্স। এখন এই হার্ট সুস্থ থাকলে একটা বাচ্চা সুন্দর মতো দুধ টেনে খেতে পারে, কিন্তু যখনই হার্ট অসুস্থ হয়ে যায় তখন কিন্তু বাচ্চা দুধ টেনে খাবার মতো একটা স্ট্রেনাস এক্সারসাইজ করতে পারে না। তার মানে এই বেবি ফিডিং প্রবলেম থাকতে পারে। আবার দেখা যেতে পারে যে এই বাচ্চাটার সোয়েট, কপালটা ঘেমে যাচ্ছে, বারবার ঘেমে যাচ্ছে, খেতে পারছে না টেনে, ডিউ টু দি পালমোনারি ভেনাস কনজেশন এন্ড সিম্প্যাথেটিক সিস্টেম অ্যাক্টিভেশন। তাহলে আমরা যদি ক্লিনিক্যাল ফিচারের কথা বলি, তাহলে এই বাচ্চাটার রিকারেন্ট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হবে, তারপরে এই বাচ্চাটার ইনফেক্টিভ, সরি, রিকারেন্ট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হবে, তার সাথে সাথে হার্ট ফেলিওর থাকতে পারে। এই বাচ্চাটার, একটু বড় বাচ্চা হলে ইডিমা আসবে, ছোট বাচ্চার সাধারণত ইডিমা থাকে না। আর হচ্ছে এই বাচ্চাটাকে যদি আমরা প্রিকোডিয়াম এক্সামিনেশন করি তাহলে আমরা একটা প্যানসিস্টোলিক মারমার পাবো। ক্লিনিক্যাল ফিচার অফ ভিএসডি কথা বললে আমরা, বা চিফ কমপ্লেন যেটা নিয়ে আসে সেটা হচ্ছে রিকারেন্ট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, তারপরে হলো দৌড়াদৌড়ি করতে পারে না, মা বলবে যে বাচ্চাটা একটু দৌড়ে খেলতে পারে না, এক্সারসাইজ ইনটলারেন্স, তারপরে হচ্ছে ফিচার্স অফ হার্ট ফেলিওর থাকতে পারে, আর ফিচার্স অফ ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস থাকতে পারে। আর পিকোডিয়াম এক্সামিনেশন করলে আমি ট্যাকিকার্ডিয়া পেতে পারি, আর পেতে পারি হচ্ছে প্যানসিস্টোলিক মারমার। তাহলে কিন্তু আমি ক্লিনিক্যাল ফিচার মোটামুটি শর্ট করে বলে ফেলছি। এখন যদি কমপ্লিকেশন বলা হয় যে ভিএসডির কমপ্লিকেশন গুলো কি কি, ভিএসডির কমপ্লিকেশনে যেটা অবশ্যই বলতে হবে যে কথাগুলো, সেটা হচ্ছে বাচ্চা ঠিকঠাক মতো পারবে না, তার মানে দ্য বেবি উইল হ্যাভ ফেলিউর টু থ্রাইভ। তারপরে হচ্ছে দ্য বেবি উইল হ্যাভ রিকারেন্ট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, বারবার ঠান্ডা লাগবে। তারপরে হলো রিকারেন্ট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। তারপরে আচ্ছা, প্রথম বললাম কনজেস্টিভ হার্ট ফেলিউর টু থ্রাইভ, কনজেস্টিভ হার্ট ফেলিউর, রিকারেন্ট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। এই 4টা একদম ঠোঁটস্থ মুখস্থ করে ফেলতে হবে। রিকারেন্ট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ফেলিউর টু থ্রাইভ, বাচ্চাটা ঠিকঠাক মতো বড় হতে পারছে না, আর বাচ্চাটার ফেলিউর টু থ্রাইভ, তারপরে হচ্ছে ফিচার্স অফ ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস আসতে পারে,
কনজেস্টিভ হার্ট ফেলিওর তো বললামই মোটামুটি। এবং এই যে আমরা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস বললাম, রিকারেন্ট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বললাম, হার্ট ফেলিওর বললাম, এই যে এই অবস্থা যদি বাচ্চা অনেকদিন থাকে তাহলে একটা সময় দেখা যায় যে ওই যে as because the pulmonary trunk is exposed to high volume of blood, এই জন্য পালমোনারি ট্রাঙ্কের টিউনিকা মিডিয়ায় চেঞ্জ আসে, এবং টিউনিকা মিডিয়ার যে চেঞ্জ গুলো আসে সেটার জন্য দেখা যায় যে টোনটা বেড়ে যায় এবং দ্য বেবি ডেভেলপস পালমোনারি হাইপারটেনশন। তার মানে এই বাচ্চা কিন্তু পালমোনারি হাইপারটেনশন নিয়ে জন্মায় না, সেকেন্ডারি টু ভিএসডি হাইপারটেনশন হতে পারে, এবং পালমোনারি হাইপারটেনশন হতে পারে ক্যাপিলারি ব্লাড ভেসেলের টনিসিটি বেড়ে যাবার জন্য। এবং এই যে লেটার অন সেকেন্ডারিলি রাইজ করলো পালমোনারি প্রেসার, এটাকে বলা হচ্ছে আইসেন মেঞ্জার সিনড্রোম। তাহলে কমপ্লিকেশনস অফ ডিএসডি যদি বলা হয় তাহলে তুমি বলবা রিকারেন্ট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, তারপরে হচ্ছে ফেলিওর টু থ্রাইভ, তারপরে হার্ট ফেলিওর হতে পারে, রিকারেন্ট হার্ট ফেলিওর হতে পারে, তারপরে ডেভেলপমেন্ট অফ আইসেন মেঞ্জার সিনড্রোম অথবা পালমোনারি হাইপারটেনশন। আচ্ছা, কমপ্লিকেশনস অফ ভিএসডি হলো ক্লিনিক্যাল ফিচার অফ ভিএসডি বললাম। ইনভেস্টিগেশন তো যে কোনো কার্ডিয়াক পেশেন্টের মতনই, ইনভেস্টিগেশন হচ্ছে সিবিসি তো বলেই ফেলবা, সিবিসি মাদার অফ অল ইনভেস্টিগেশনস। একে ইইজি করতে পারি আমরা, ইইজি করে প্রয়োজন মতো, সরি ইসিজি করতে পারি আমরা, চেস্ট এক্সরে করতে পারি, কার্ডিওগ্রাফি করতে পারি। তারপর অনেক সময় যদি কনফিউশন থাকে, অনেক ডাক্তার বা অনেক বইয়ে লেখা আছে পালমোনারি ক্যাথেটারাইজেশন, কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন। ইনভেস্টিগেশনের মধ্যে তাহলে আমরা সিবিসি বলে ফেলতে পারি, ইকোকার্ডিওগ্রাফি বলবো, ইকোকার্ডিওগ্রাফি উইথ কালার ডপলার, তারপরে আমরা করব হচ্ছে ইসিজি, তারপরে আমরা করব একটা চেস্ট এক্সরে, তারপরে হচ্ছে কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন করতেও পারো নাও করতে পারো, এটা করতে আসছে জানি। ইসিজি আর ইসিজি আর হচ্ছে সরি ইকোকার্ডিওগ্রাফি, চেস্ট এক্সরে বেশি গুরুত্বপূর্ণ। বাচ্চাদের ইসিজি আমরা সবসময় করতে পারি না, কিন্তু চেস্ট এক্সরে, ইকোকার্ডিওগ্রাফি খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখন ধরো এই বাচ্চাটা তোমার কাছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এর ফিচার নিয়ে আসছে, তখন তো তুমি একটু ব্লাড কালচারও করবা। তারপরে মনে করো অন্য কোনো কমপ্লিকেশন নিয়ে আসছে, অ্যাবডোমিনাল পেইন বা এরকম কিছু, তখন যে কমপ্লেন থাকে সেই কমপ্লেন অনুযায়ী আমরা ইনভেস্টিগেশন করব। তবে ইসিজি, সরি ইকোকার্ডিওগ্রাফি, চেস্ট এক্সরে, ইসিজি, এটা কিন্তু বলতে কোনো অবস্থাতেই ভুল করবা না। তাহলে আমরা ভিএসডি ক্লিনিক্যাল ফিচার, ভিএসডির কমপ্লিকেশন, আচ্ছা তাহলে আমরা এবার ট্রিটমেন্টের মধ্যে যাব। ট্রিটমেন্টে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ভিএসডি ট্রিটমেন্টে একটা আফটার লোড রিডিউসিং এজেন্ট দিয়ে দেওয়া হয় যাতে সার্কুলেটরি ভলিউমটা কিছুটা কম থাকে। ছোট্ট লো ডোজে এসিই ইনহিবিটর যেমন হচ্ছে ক্যাপটোপ্রিল, এনারাপ্রিল, লিসিনোপ্রিল, যে কোনো একটা দিয়ে দেওয়া হয়। আরেকটু লো ডোজে আরেকটা ডায়োরেটিক্স অনেক সময় দেওয়া হয়, কম্বিনেশন ডায়োরেটিক্স, যেটা হচ্ছে ফ্লুসেমাইড আর স্পাইরোনোলেকটনের কম্বিনেশন, এই দুইটা দেওয়া হয়। আর যদি বাচ্চা রিকারেন্ট হার্ট ফেলিওর ডেভেলপ করে, বারবার প্রতি মাসে একবার দুইবার করে হার্ট ফেলিওর হচ্ছে, কনজেস্টিভ হার্ট ফেলিওর হচ্ছে, সেই ক্ষেত্রে লো ডোজের ডিগক্সিন মেনটেনেন্স রাখা হয়, লো ডোজের ডিগক্সিন মেনটেনেন্স হিসেবে রাখা হয়। তাহলে মোটামুটি ভিএসডি তে আমরা যেটা করি ড্রাগ, সেটা হচ্ছে অন্যান্য সাপোর্টিভ কেয়ার, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হলে সেটার চিকিৎসা দেই, তারপরে হচ্ছে হার্ট ফেলিওর থাকলে সেটা চিকিৎসা, এটা তো আছেই। ইন জেনারেল ভিএসডির জন্য ফিডিংটা ঠিকঠাক, নিউট্রিশনের ব্যবস্থাটা করতে হবে। তারপরে বাচ্চাকে আমরা আফটার লোড রিডিউসিং এজেন্ট দিতে পারি, এসি ইনহিবিটর, আমরা ডিগক্সিন দিতে পারি। আর হচ্ছে যদি আমরা কখনো মনে করি যে ইয়াস দ্য বেবি ইজ হ্যাভিং ফিচার্স অফ হার্ট ফেলিওর, তখন কিন্তু আমরা লো ডোজে ডিগক্সিন কন্টিনিউ করে ক্লাস নিচ্ছি।
আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ম্যানেজমেন্ট। আর কথা হচ্ছে যে আমরা এটা কি সব বাচ্চাদেরকে ধরে ধরে কারেকশন করে দিব, ডিফেক্টটা কারেক্টিভ সার্জারি করব? আমরা কিন্তু এটা করব না। মোটামুটি দেখা গেছে যে যদি ভিএসডি সাইজ লেস দেন 0.5 সেন্টিমিটার হয়, মানে 5 মিলিমিটারের কম হলে ভিএসডি ক্লোজড হয়ে যাবে, ধরে নেওয়া যায় 5 মিলিমিটারের কম হলে ভিএসডি ক্লোজ হবে। 5 to 10 মিলিমিটারের মধ্যে যদি হয় তাহলে মোটামুটি দেখা যায় যে 3 বছর 3.5 বছরের মধ্যে বন্ধ হয়ে যায়। দেখা গেছে কিছু কিছু বাচ্চা যে এই যে 5 মিলিমিটার থেকে 10 মিলিমিটারের মধ্যে একদম সিমটম টিমটম কিছু থাকে না, বাচ্চা ভালো থাকে। আমরা বাচ্চাকে কোনো ট্রিটমেন্টও দেই না, ফলো আপে রাখি। কোনো কোনো বাচ্চা এই 5 to 10 মিলিমিটারের মধ্যেই কিন্তু বাচ্চা রিকারেন্ট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়, হার্ট ফেলিওর হয়, পরিস্থিতি অতটা ভালো থাকে না, তখন কিন্তু আমরা কারেক্টিভ সার্জারির কথা বলে দিই। আর মোর দেন 10 মিলিমিটার 10 মিলিমিটার যদি হয়, তার মানে 1 সেন্টিমিটার ভিএসডি সাইজ, যদি বাচ্চাদের অত ছোট বাচ্চা যেহেতু, তারপরে দেখা যায় ইকোকার্ডিওগ্রাফিতে 10 মিলিমিটারের বেশি হলেই কিন্তু আমরা তাকে লং টার্ম যে ম্যানেজমেন্ট গুলো শুরু করে দিই। আর দেখা গেছে যে 10 মিলিমিটার উপরে বাচ্চাদের বন্ধ হয় না, সেজন্য প্রথম থেকেই কারেক্টিভ সার্জারি। যদি আমরা বাচ্চাকে অপারেটিভ প্রসিডিউরে না যেয়ে থাকি, তাহলে কিন্তু বাচ্চাকে 6 মাস পর পর, পারলে 3 মাস পর পর রেগুলার ইকোকার্ডিওগ্রাফি করতে হবে, যে আইসেনমেঞ্জার সিনড্রোম ডেভেলপ করলো কিনা। যদি এরকম একটু বেশি দেখা যায় যে ইয়েটা পালমোনারি আর্টারি প্রেশারটা একটু বেশি, তখন কিন্তু ওরা দ্রুত করে দেয়, অপারেশন করে দেয়। একবার পালমোনারি হাইপারটেনশন যদি, পালমোনারি প্রেশার যদি বেড়ে যায়, তখন কিন্তু ভিএসডি কোনো কারেক্টিভ সার্জারিতে কিছু কাজ হবে না। সুতরাং মনিটর করতে হবে, পালমোনারি আর্টারি প্রেশার বেড়ে যাচ্ছে দেখে কারেক্টিভ সার্জারি করে ফেলতে হবে, আর নাইলে 4 বছর পর্যন্ত অপেক্ষা করা যায়। ঠিক আছে? জি ম্যাম। এবার হচ্ছে আমরা যাব পিডিএ। পিডিএ তেও একই অবস্থা, প্রায় ভিএসডির মতনই হিমোডিনামিক্স। এসডির পেশেন্টরা সাধারণত এসিমটোমেটিক থাকে। পিডিএ তে যে প্যানসিস্টোলিক মারমার থাকে, এটা মুখস্থ রাখবা, কারণ এটা মুখস্থ না থাকলে পরীক্ষার হলে এই প্রশ্ন আসলে আনসার করতে পারবে না। পিডিএ গেল, সরি, এটা এটা ভিএসডির কথা বললাম, প্যানসিস্টোলিক মারমার যে থাকবে। পিডিএ তে ওই একই অবস্থা। পিডিএ তে পালমোনারি ট্রাঙ্ককে যদি আমি রাইট সাইড অফ দি হার্ট ধরে থাকি, তাহলে দিস ইজ অ্যান অ্যাবনর্মাল কমিউনিকেশন বিটুইন পালমোনারি ট্রাঙ্ক অ্যান্ড অ্যাওর্টা, যেটা ডেলিভারি পরে আফটার বার্থ ফাংশনালি এবং স্ট্রাকচারালি 3 দিনের মধ্যে ক্লোজড হয়ে যাবার কথা, সেটা ক্লোজ হয় না, ডাক্টাস আর্টেরিয়াসটা ওপেন থাকে। এখন রাইট সাইড অফ দি হার্ট অথবা পালমোনারি ট্রাঙ্কে প্রেসার কম, জন্মের পর পালমোনারি ট্রাঙ্কে প্রেসার কম থাকবে, পালমোনারি ভাস্কুলেচারেও প্রেসার কম থাকবে, রাইট ভেন্ট্রিকেলে প্রেসার কম থাকবে। অন দি কন্ট্রারি লেফট সাইড অফ দি হার্টের প্রেসার অনেক বেশি। এখন যদি এরকম হয় যে বাচ্চাটার নর্মাল ধরো একটা ডায়াস্টল হলো, সিস্টল হলো, সিস্টোল হলে অ্যাজ বিকজ লেফট সাইড অফ দি হার্টে প্রেসার বেশি, তার মানে অ্যাওর্টাতে প্রেসার বেশি, তার মানে অ্যাওর্টা থেকে ব্লাড রাইট সাইড অফ দি হার্টের ব্লাড ভেসেল, তার মানে পালমোনারি ট্রাঙ্কে ব্লাড চলে আসবে। অ্যাওর্টা থেকে ব্লাড পালমোনারি ট্রাঙ্কে প্রত্যেকটা সিস্টলে যেতে থাকবে, প্রত্যেকটা সিস্টলে যেতে থাকবে। এখন পালমোনারি ট্রাঙ্কে যদি তুমি বেশি বেশি ব্লাড দিতে থাকো, তাহলে ওই ভিএসডির মতো বাকি ঘটনাটা। হ্যালো।
ক্লাস শেষ।
আচ্ছা, ওই ম্যাডামের হচ্ছে নেট ইস্যু হচ্ছে কিছু। তো হচ্ছে ম্যাডাম আজকে আর ক্লাস কন্টিনিউ করবে না, ফার্দার হচ্ছে 17 তারিখে ক্লাস কন্টিনিউ হবে। আর কালকে তো হলিডে। আমাদের সাভারেই নেট চলে গেছে। সাভারে ও, কিসে সাভারে নেট বন্ধু, থাকে নাকি? আমি তো সাভারে থাকি, তো নেট আছে। আমি তো সাভারে থাকি। হ্যাঁ। আমার মনে হয় কি কি করবে? তাহলে ওরা তোর তো ক্লাস ফ্রি নেট আসলে চালায়, তোর ওই মেডিকেল কলেজ থেকে আমদানি করা হয়েছে। হতে পারে। এই নেপালে তো নেট চলে গেছে, বাই বাই। ওকে। নাহিয়ান সাভারে চলে আসো।